হিস্ট্রি অন ওয়ান সাইড অ্যান্ড ডেস্টিনি অন অ্যানাদার সাইড। আরও দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং তারপরেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে সেমিফাইনালের বাকি দুটো দল কি কি। ফ্রান্স আর স্পেন কিন্তু ইতিমধ্যে তাদের ভাগ্য লক করে নিয়েছে, সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। এবার দেখা যাবে আজকের রাতেই নরওয়ের এই জায়ান্ট কিলিং মেশিন কি ইংল্যান্ডের আনস্টপেবল স্কোয়াডকে স্ম্যাশ করতে পারবে। প্রথমবারের মতো নরওয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। অন্যদিকে আরও একটা বেশ ক্লাসিক স্টাইলিশ ম্যাচ সম্ভবত আমরা দেখতে যাচ্ছি সকাল 7টায়, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড 72 বছর পর কোয়ার্টার ফাইনাল, এবং এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল কিন্তু এই দেশটি পার করতে পারেনি। আনব্রেকেবল ডিফেন্স তাদের আমরা দেখতে পাচ্ছিলাম এই পুরো টুর্নামেন্টে। আজকে কি হতে যাচ্ছে? আনব্রেকেবল ডিফেন্স কি লিওনেল মেসির দল আর্জেন্টিনা ভেদ করতে পারবে? কি হতে পারে আজকের এই দুটো ম্যাচে, সেসব নিয়ে কথা হবে। নীলহরে সাহান ওয়েলকাম করছি ডি বক্সের সময় টেলিভিশনের পর্দায়। সাথে আছেন ফরমার প্লেয়ার অ্যান্ড কোচ ও বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম মাহবুব হোসেন রক্সি। কেমন আছেন? হ্যালো, ঠিক আছে। ওয়েলকাম টু দ্য শো। এখন তো এক্সাইটমেন্টটা আরো বেশি তুঙ্গে। একটা সেমিফাইনাল আমরা জেনে গেলাম, ফ্রান্স ভার্সেস স্পেন। এটাই কি এক্সপেক্ট করেছিলেন? অবশ্যই হ্যাঁ, যখন থেকে আমরা গ্রুপ টাচ করছিলাম 32-এ আসার পর থেকে এক একটা ডাউট করা হয়, যেমন ম্যাচ যদি চিন্তা করি যে কারা যেতে পারে, সেই দিক থেকে আসলে সবচেয়ে হাইপ এবং সবচেয়ে রেটিংয়ের টপ ছিল কিন্তু স্পেন যখন আসে গুগল এবং ওয়ার্ল্ড কাপ। তো সেই জায়গা থেকে ওরা যখন স্টার্ট করে গ্রুপ পর্যায়ে, তখন প্রথম ম্যাচ আমরা যাকে দেখে এইবারে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকান যে টিম কাপো ভার্দের সাথে ড্র করে 0-0 গোলে, তখন মনে হয়েছিল। এবং যে স্পেনের যে দুজন প্লেয়ার যাদেরকে নিয়ে ইউরো চ্যাম্পিয়নের সবচেয়ে প্রতিভাবান ইয়ামাল এবং নিকো উইলিয়ামকে তারা সেইভাবে নামাতে পারেনি। তো স্টেপ বাই স্টেপ কিন্তু তারা তাদের পারফরমেন্স করে আজকে তাদের জায়গায় চলে এসছে। এবং ফ্রান্সকে অনেক আগেই ধরে রেখেছে ফ্রান্স, এদিক থেকে আর্জেন্টিনা। কিন্তু এদিকে যে আরেকটা গ্রুপ ছিল যেখানে নরওয়ে ইংল্যান্ড এসছে, সেখানে হয়তো ব্রাজিল আসতে পারতো, নরওয়ে না আসতে পারতো। আবার ইংল্যান্ড যে এসছে সেখানে মেক্সিকো আসতে পারতো। হ্যাঁ, অনেক অদ্ভুত অনেক ক্রিটিক্যাল ম্যাচ থেকে কিন্তু ইংল্যান্ড বেরিয়ে আসছে। হ্যাঁ, তো সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করে থাকি, আসলে অলরেডি আমরা দুটো সেমিফাইনালিস্ট টিম পেয়ে গেছি ওদিক থেকে, তারা ইউরো। এখন যেটা আছে এখান থেকে একটা মাত্র টিম ল্যাটিন আমেরিকার, যেটা প্রতিনিধিত্ব করছে আর্জেন্টিনা এবং ক্যাপ্টেন অফ মেসি, যেই টিমের ল্যাটিন ফুটবল ছাও তারা লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং এইবারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের জন্য প্রখর দাবিদার, এবং তাদের টিম পারফরমেন্সও তাই বলছে। আর আমরা যদি নতুন যেটা আজকে রাতে খেলা দেখব, সেখানে নরওয়ের মতো টিম প্রথমবারে এসে তারা কোয়ার্টার ফাইনালে এসছে। এই জেনারেশন যদি চিন্তা করা হয়, ইংল্যান্ড এর বারবারই এর আগেও সবসময় একটা হাই টেম্পো টিম থাকে, ইংল্যান্ডকে চিন্তা করা। লাস্ট তিনবারই আমরা দেখছি যে নকআউট স্টেজ থেকে বিদায় জানাতে হচ্ছে, পার হতে পারেনি। হ্যাঁ, সেই জায়গা থেকে এইবারের টিমটা একটু মডিফাই, এবং কোচ কিন্তু টুকেল, হ্যাঁ থমাস টুকেল, সে জার্মানি কোচ, সে ইংল্যান্ডে ক্লাব লেভেলে অনেকদিন কাজ করার পর সে ন্যাশনাল টিমটাকে নেয়, এবং তার নিজস্ব একটা ফিলোসফি আছে, যেটা জার্মান আমরা যদি মনে করি ইংল্যান্ড একটা মিক্সরন আছে। জার্মান একটু বেশি জ্যামিতিক ফুটবল খেলে, যেটাকে আমরা সাইন্টিফিক বলি পজিশনাল ওয়াইজ, আর ইংলিশ একটু হার্ড হিট এবং লং পাস, যেটাকে ডিরেক্ট ফুটবল বলি আমরা, অনেক পাওয়ার যেটা ইউজ করে। ইংলিশ লিগে কিন্তু সব প্লেয়াররাই সেই ফুটবল খেলতে চায় না, এবং ল্যাটিনের অনেক প্লেয়াররাই ব্রাজিল আর্জেন্টিনারা এসে কম খেলে বা টেকেও কম, তারা চলে যায় স্প্যানিশ এবং জার্মানি, যেখানে স্কিলটা দেখানো যায়। তো সেই দিক থেকে চিন্তা করলে আজকের প্রথম যে সেমিফাইনাল, ইংল্যান্ড এবং নরওয়েকে আসলে অন্য একটা ম্যাচ আমরা দেখতে পাবো। এক্স্যাক্টলি। নরওয়ে এর আগে মাত্র 3বার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল, এবং একটা দীর্ঘ বিরতির পরে ওয়ার্ল্ড কাপে তাদের প্রত্যাবর্তন, এবং হল্যান্ড কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে। এবং মনে হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপ শেষে সবচাইতে পোস্টার বয় হয়ে গেছে অলরেডি সোশ্যাল মিডিয়ায়, সবচাইতে মিম বলি বা নিউজ বলি সবকিছু তাকে ঘিরেই হচ্ছে, এবং প্রতিটি ম্যাচে কিন্তু তিনি গোল পাচ্ছেন, এমনটাই হচ্ছে। মোটামুটি একটা স্বপ্নের মতো সময় তারা পার করছে। এবং যদি কোয়ার্টার ফাইনালে আসার জার্নিটাও দেখেন, সেটাও কাকে হারিয়ে, ব্রাজিলকে হারিয়ে, হাজারো ফ্যানের স্বপ্ন ভঙ্গ করে, সবাইকে কাঁদিয়ে কিন্তু নরওয়ে এই জায়গাটিতে এসেছে। এক্সেপশনাল একটা ম্যাচ খেলেছে, যেটা বলা চলে। ব্রাজিল তাদের সেই ম্যাচ যদিও না খেলতে পারা এবং সবচেয়ে বেশি চান্স পাওয়া, এখানে তাদের শুধু যদি আমি সেদিনও এখানেই বলে গেছিলাম, যদি হাল্যান্ডকে কৃতিত্ব দেন, তার চেয়েও গোলকিপার নেইল্যান্ডকে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে। দুটো পেনাল্টি, একটা পেনাল্টি নেইমারের শুট রাখতে পারেনি, এছাড়া পেনাল্টি সেভ করেছে গুইমারেসের, এরপরে মিনিমাম 5টা 1 ভার্সেস 1 সেভ করেছে। তো এই ক্লিন শিটের যে অবস্থা, সেখান থেকেই কিন্তু তারা ব্যাকফুটে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখে 79 এবং 86 মিনিটে দুটো গোল করেছিল হাল্যান্ড। তো
তো এইটা হলো ফুটবলের ডিফারেন্স। আপনি যখন অনেক বেশি মিস করবেন আপনি গোল খাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে, কেন আপনার ডিফেন্সটাও তখন পাজেল থাকে, এটাকে একটা বলে আমরা যেটাকে অর্গানাইজেশন সেট আপ একটু ব্রেক থাকে, মেন্টালি প্রবলেম হচ্ছে বারবার আমি মিস করছি, তখন ওই বলের রিসিভ করে পিছনে তখন ডিফেন্ডিংটা প্রবলেম হয়ে যায় এবং তখনই গোলটা মানে রিসিভ করে। তো এখানে নরওয়েকে কিন্তু অন্যভাবে চিন্তা করা যাবে না। নরওয়ে অনেক ভালো ফুটবল খেলে এসছে এবং কোয়ালিফাইং রেডে যখন ওরা খেলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং, ওদের গ্রুপ পর্বে কিন্তু ওরা গ্রুপ টপার হয়েছে। সেকেন্ড ছিল কিন্তু ইটালিকে অফ করে তারা এখানে এসছে এবং সেখান থেকেই আমরা আর্লিং হাল্যান্ডকে দেখছি। এবং হাল্যান্ডের আরেকটা ক্রেডিট হলো সে কিন্তু ইংলিশ লিগেই খেলে। এখানেও একটা বড় ব্যাটেল আছে, হ্যারি কেইন এবং হাল্যান্ড দুজনই নেতৃত্ব দিচ্ছে, দুজনই নাম্বার 9-এ বক্সে কে বেটার ফুটবল খেলছে এবং তার উপরে একজন আছে 7 গোলে, একজন আছে 6 গোলে। হ্যাঁ, তো হাল্যান্ডেও গোল্ডেন বুটের দাবিদার, যদি আজকে জিতে তাদেরও 2টা ম্যাচ থাকবে, সেমিফাইনাল এবং ফাইনাল। ইংল্যান্ডও যদি জিতে এবার হ্যারিকেনকে এবার এই ফুটবলকে 3টা ম্যাচের পিছনে তার বড় অবদান এবং তার সাথে তার সতীর্থ, যথা উনি একজন সিনিয়র প্লেয়ার হিসাবে ক্যাপ্টেনশিপ লিড করছে, এর সাথে সবাই মোটামুটি ইয়াং প্লেয়ার, তার পিছনে যে খেলতেছে জুড বেলিংহাম। আমরা যদি মেক্সিকোর আমরা বলছিলাম যে নরওয়ে ব্রাজিলের সাথে জিতে এখানে এসেছে, আপনি যেটা বলছিলেন যে কোয়ালিফাই করতে হয়েছিল ইতালিকে, তাদের কাছে হার মেনে বিদায় জানাতে হয়েছিল এবং নরওয়ে কোয়ালিফাই করেছে এবং শেষ অবধি আমরা যদি রাউন্ড অফ 16-এ দেখি ব্রাজিলকে হারিয়ে, ব্রাজিলকে কাঁদিয়ে আসলে নরওয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে ইংল্যান্ড আর মেক্সিকোর সেই ম্যাচটির কথা যদি বলেন, অনেকে কিন্তু বলছিল যে আমরা ফাইনাল দেখে ফেলেছি এই ওয়ার্ল্ড কাপের, এমনই দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে এবং সেখানে 2 মিনিটে 2 গোল জুড বেলিংহামে আপনি, এবং 56 মিনিটে রেড কার্ড খেয়েছে ইংল্যান্ড 10 জন নিয়ে। মেক্সিকোর মতো টিম, যেই মেক্সিকো লাস্ট 18 ম্যাচ তাদের এই 10 বছরের এই যে ইন্টারন্যাশনাল ম্যাচে একটা ম্যাচও তাদের মাঠে হারেনি, তো সেখানে তাদের কামব্যাক করা এবং 10 জন নিয়ে খেলা, তাহলে ইংল্যান্ড আরও বেশি পরীক্ষা দিয়ে এসছে এবং তারাও অনেক বেশি দাবিদার। এই ইংল্যান্ড টিমকে অন্যভাবে চিন্তা করা হচ্ছে। আজকের ম্যাচ বের হলে তারা কার সাথে খেলবে, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, আমরা চিন্তা করছি আর্জেন্টিনা যাবে, সেই জায়গা থেকে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের একটা অন্য ধরনের আবার একটা সেমিফাইনাল। যদি আমরা স্পেন ফ্রান্স যদি দেখি, এখানেও কিন্তু একটা ল্যাটিন এবং ইংলিশ ফুটবলের যে ফাইট, সেটাও আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তা আমরা যদি চিন্তা করি নরওয়ের এবং ইংল্যান্ড ম্যাচকে, সেখানে ইংল্যান্ডের 2টো জায়গায় আরেকটা ফাইট হবে। এখানে যে নাম্বার 10 এখানে খেলে জুড বেলিংহাম, ওখানে নাম্বার 10 পজিশনে খেলে ওদেরই ক্যাপ্টেন ওডেগার্ড, এবং সে কিন্তু ইংলিশ লিগ খেলে এবং আর্সেনালের ক্যাপ্টেন, ঠিক আছে। আর জুড বেলিংহাম কিন্তু খেলে রিয়াল মাদ্রিদে, সে কিন্তু ইংলিশ খেলে না, ইংলিশের বাইরে খেলে। তো সেটা কিন্তু ওইখানকার লিগ কিন্তু আরেকটা পরিবেশ। এবং আরেকটা ফাইট যেটা আমরা বলছি, নরওয়ের প্লেয়াররা মোস্টিমো যা দেখলাম ক্লাব লেভেলে ইংলিশ লিগেরই প্রিমিয়ার ডিভিশনে ছোট এবং বড় মিলিয়ে সবাই খেলে। তো এইখানে ওরা নরওয়ের এবং ইংলিশ প্লেয়ার ইংলিশ লিগেই যেহেতু বেশি খেলে, তাদের আন্ডারস্ট্যান্ডিং, ফিলোসফি এবং হিস্ট্রিক্যাল ব্যাপারগুলি কিন্তু সব এক। তো এই জায়গা থেকে আসলেই ব্যাটেল, এবং এই ম্যাচটা আসলে কোথায় যে থামবে সেটাও চিন্তার ব্যাপার। 90 মিনিটস, আবার 30 মিনিটস, আবার দেখা যাবে টাই ব্রেকারে যে ফিনিশ হতে পারে। রাইট, আসলে 2 দলেরই আমরা যেরকম লাস্ট ম্যাচেও দেখেছি প্রত্যাবর্তন, এবং লাস্ট ম্যাচে তাদের যে স্পিরিটেড প্লে আমরা দেখেছি, কাউকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হিস্ট্রির দিকে তাকালে তো অনেক কিছুই দেখতে পাই, কিন্তু এখনকার টুর্নামেন্টে কি চলছে সেটা কিন্তু অন্যরকম একটা প্রশ্ন। যেমন আপনি বলছিলেন হল্যান্ডের কথা তো আমরা বলছি বারবার, তিনি যেমন আসলে যখনই তার পায়ে তার কাছে বল আসছে তিনি সেটাকে গোলে পরিণত করছেন, তবে একই সাথে মার্টিন ওডেগার্ড আমরা বলতে পারি আনডিসপিউটেড সেন্টার পিস। আসলে এই দুজনকে একই সাথে সাপোর্ট করছেন, কিন্তু আলেকজান্ডার আছেন, তিনিও দারুণ সাপোর্ট করছেন অ্যাটাকে। নিউ ওয়েভ আমরা ইয়াং প্লেয়ারদের দেখতে পাচ্ছি নরওয়েতে। নরওয়ে যেটা অ্যাটাকিং দেখে আসলে ওরা 4-2-3-1-এ খেলে। আমি যদি সেটআপটা দিয়ে উপরে, এখানে হাল্যান্ড আছে, তার লেফট সাইড থেকে খেলে আন্তোনি নুসা এবং রাইট সাইডে খেলে সরলেন, সে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে এবং সে হাল্যান্ডের চেয়েও দীর্ঘদেহী। তার এবং অস্কার বব দুজনেই কিন্তু নতুন ডাইমেনশন, এবং ওর সাথে বার্গা এবং বারে এই দুজনই খেলে ওটেগাটের ঠিক পিছনে। তো 4-2 তারা খেলে, তাদের উপরে ওটেগা খেলে, উপরে 3 খেলে, তো 4-2-3-1 সেম। ইংল্যান্ডেও একই জিনিসই একই প্যাটার্নে খেলে। ওদের যদি চিন্তা করে তাহলে আপনি এখানে লেফটে আছে অর্লিন এবং রাইটে স্পালা, কনসা অ্যাটাকিংয়ে এবং হোল্ডিংয়ে সেন্টার ব্যাক, তার সাথে হলো জুহি, তাদের উপরে রাইস এবং অ্যান্ডারসন, দুটো হোল্ডিং মিডফিল্ডার, রাইস এবং গর্ডন খেলতেছে, তার উপরে খেলতেছে হ্যারি কেইন, জুড বেলিংহাম এবং সাকাকে আজকে দেখা যাবে। এখানে কিন্তু দুটো চেঞ্জ করে, কোনো সময় মাকাউদের খেলায়, আবার ওখানে হলো ইয়েকেও চেঞ্জ করে, আবার
রাশফোর্ডকেও খেলায়। এইটা আসলে টিম অনুযায়ী কি চেঞ্জ করবে সেটা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি এখানে কোনো কিন্তু চেঞ্জ কি আজকে করবে কি মনে হয় এখন দলে? পর্যন্ত যেহেতু স্টার্টিংয়ে আমরা যে কোচ হিসাবে চিন্তা করি লাস্ট প্রিভিয়াসে স্টার্টিং টিম যদি তেমন কোনো ইনজুরি না থাকে তাহলে উইনিং টিমটার কম্বিনেশনটাই আমরা রাখি এবং সেইভাবেই চিন্তা করছে। আবার কিছু টিম হয় সবসময় না অপোনেন্ট টিমের প্যাটার্ন জন্য, তো দুজনই টিমই কিন্তু একই স্টাইলেই খেলছে। এখানে আমরা যেটা আগে দেখেছি যে ল্যাটিন আর যদি আফ্রিকান হয় কিন্তু তারা বেশি লো ব্লকে খেলে, 5টা ডিফেন্ডার 4টা মিডফিল্ডার 4-1-5, এখানে হয়তো অনেক উইং প্লেয়ার তখন বেশি লাগে, সেই হিসাবে নাম্বার অফ প্লেয়ার জয়েন করার জন্য তখন আবার একটু 4-3-3-তে যায় বা 4-2-4-এ যেতে পারে বা এই অ্যাটাকগুলি করে তখন অপোনেন্ট। এবং এই চেঞ্জগুলি কিন্তু প্ল্যান 1 প্ল্যান 2 এবং মাঠের মধ্যে 3 প্ল্যান 3 পর্যন্ত থাকে। আপনি দেখেন ম্যাচগুলি লাস্ট যতগুলি ম্যাচ দিয়েছে কমপ্লিটলি চিন্তা করে লাস্ট ম্যাচে এখন যদি স্পেনও যদি জিতে থাকে তাহলে সেখান থেকে এসেছে কে, এখানে স্পেনের লাস্ট 2টা গোলই সাব গোল করেছে কিন্তু মারিনমো। হ্যাঁ, এখন লাস্ট ম্যাচে যদি আর্জেন্টিনাকে দেখেন আপনি লাস্ট 13 মিনিটে সব 3 গোল হয়েছে। তো এই চেঞ্জগুলি কিন্তু অনেক বেশি ট্যাকটিক্যাল সেই নিচ্ছেন। জায়গায় কিন্তু দুইটা ব্যাপার ভাবার আছে। একটি হলো যদি আপনি প্রথম সেই 3টি গোল হওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখেন, সেই জায়গাটায় ভাবলে কিন্তু যত সামনের দিকে খেলা যাচ্ছে তত বেশি আরো ডিফিকাল্ট হচ্ছে। তো সেই জায়গায় একটা ভাবনার ব্যাপার আছে। আবার এই যে 13 মিনিটে এসে যে খেলার পুরো ছকটা পাল্টে দেয় এবং ইজিপ্ট যেভাবে 2-0 এগিয়েছিল সেই জায়গায় 79 মিনিটে গিয়ে এভাবে ম্যাচ ঘুরিয়ে নেওয়া, এটাও হয়তো এই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নেরই, দ্যাটস ওয়াই মেবি দে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। সেটাও দেখার একটা ব্যাপার আছে। অল গোজ টু ক্রেডিট ফর কোচ, তার প্ল্যানিং টু এবং প্লেয়ার যখন চেঞ্জ করেছে সেই জায়গায় ক্রেডিট দিতে হয়। এবং মেসি যে আনডাউটলি তার রেসপন্সিবিলিটি, সে পেনাল্টি মিস করে তারপরে খেলার মধ্যে তার 3-3টি সেভ করে, সে এই জায়গাগুলোকে গোলকিপার মিশরের অনেক বেশি তাকে ক্রেডিট দিতে হবে। এবং মিশর যে এগিয়েছিল সেই জায়গা থেকে যদি তারা তাদের এক্সপিরিয়েন্স থাকতো তাহলে ওই সময়টা তারা আর ওভার অ্যাটাকে যেত না 2-0 থেকে। এবং সেই মিস্টেকটাই কিন্তু তাকে কাউন্টার অ্যাটাক এবং ম্যাচুর টিম এবং অনেক সিনিয়র তারা কিন্তু গোলে পরিণত করে, ফিনিশিং অফ গোল করে তখন তারা বেরিয়ে এসছে। তো এই বড় ম্যাচ খেলা এবং সেমিফাইনাল এবং এগুলি কিন্তু অনেক বেশি ডিফারেন্স করে দেয়। বিগ ম্যাচুরিটি এবং এটাকে বলে আমরা মেন্টাল টাফনেস, যত সময় বাড়তে থাকবে তত বেশি সাইকোলজিক্যাল এবং মেন্টাল মাথায় কাজ করে না। যাদেরই কাজ করে তারাই কিন্তু ডিসিশন মেকিং এ রাইট টাইমে রাইট প্লেসে কাজ করতে পারে। কখন আসলে সেটা স্লো করতে হবে, কখন ফার্স্ট পেস করতে হবে, কতটা কামনেস লাগবে এবং কতটা অ্যাগ্রেসিভনেস লাগবে, সবকিছুই আসলে লিটল টেম্পারমেন্ট ম্যাচের কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। ইটস জাস্ট আ ম্যাটার অফ 1 সেকেন্ড। একটা গোল তো 1 সেকেন্ডে হয়ে যায়, নট ইভেন আ মিনিট। প্লেয়ার চেঞ্জের কথা আমরা বলছিলাম প্রথম ম্যাচ নিয়ে নরওয়ে এবং ইংল্যান্ডের, কিন্তু একটা তো আমরা মোটামুটি শিওর ইয়োহান মানজাম্বির কথা, যিনি আসলে 3টি গোল করেছেন টুর্নামেন্টে এবং তার গোল, তার স্কোর করা, তার খেলার জন্য কিন্তু সুইজারল্যান্ড একটা ভালো অবস্থান পেয়েছে। তিনি সম্ভবত খেলতে পারছেন না, এটি কনফার্ম। হ্যাঁ, এটি কনফার্ম আছে, কিন্তু তিনি সুস্থ হয়ে টিমে আছে। যদি প্রয়োজন হয়, কোচ যদি মনে করে, এখন আসলে উইনিং টেন্ডেন্সি এবং সেটআপ একটা কোচ তখন ভেঙে ফেলে না বা হুট করে নামায় না, তাকে সময় নেবে। এবং যদি তার প্রয়োজন হয়, হ্যাঁ, স্ট্রাইকিংয়ে বাড়ানো যায়। যদি আমরা বলি আর্জেন্টিনা ম্যাচ দেখেন, আপনার শুরু করেছে স্ট্রাইকার মেসি এবং হলো আরে বারবারই ভুলে যাও, হুয়েন আলভারেজ, দুজনে ছিল। 4-2-3-তে যদি যাই আমরা 4-2-3-1-এ আলভারেজ এবং সাপোর্ট দিয়েছে। পরে যখন জেতার জন্য লাগবে তখন কিন্তু আমরা কাকে দিয়েছি, আবার মার্টিনেজকে। 3টে স্ট্রাইকার আমরা করেছি কেন, আমার নাম্বার অফ প্লেয়ার স্কোরিং দরকার, তাদেরকে বক্সে রেখেছি। এখান থেকে মেসি উইংয়ে গেছে, লেফট সাইড থেকে উইং, এগুলো আছে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ এবং মেউরিক্যাল অ্যাডভান্টেজ ফর অপোনেন্ট হাফ। যখনই আপনি এই অ্যাডভান্টেজটা নিতে পারবেন এবং নিতে হবে আপনাকে রিক্সে, তখন আপনি কিন্তু 2 গোলে পিছিয়ে আছেন, আপনার উইদাউট আর চান্স নাই, ডু অর ডাই ম্যাচ, তাকে আপনাকে অপশন তৈরি করতেই হবে। তো এই জন্য অল আউট যাওয়া, হ্যাঁ, যেখানে আপনার অনেক রিস্ক থাকে, আপনি গোল করতেও পারেন আবার গোলও খেতে পারেন। সুইজারল্যান্ডের আনব্রেকেবল ডিফেন্স নিয়ে কথা বলছিলাম। আপনি যদি দেখেন যে তাদের পুরো টুর্নামেন্টে আমরা স্পেনের কথা জানি যে তারা কোনো গোল কনসিড করেনি লাস্ট ম্যাচ পর্যন্ত, সেখানে তাদের এই রেকর্ডটি অবশেষে ব্রেক হয়েছে এবং বেলজিয়ামের সাথে। তারপরও যদিও সেই ম্যাচটা তারা জিততে পেরেছে। অন্যদিকে কিন্তু সুইজারল্যান্ডও কয়েকটি ম্যাচে ক্লিন শিট আছে এবং কম গোল কনসিড করেছে মোর অর লেস। তো সেই জায়গাটাই কিন্তু একটা ব্যাপার থাকছে। এখানে আসলে চিন্তা করতে হবে, যে বারবারই বলছি ইংলিশ লিগের যে প্লেয়ার এবং ইংলিশ লিগে খেলে, এখানে ওদের যে ডিফেন্ডার আছে রডিজ এবং জাকারিয়া লেফটে, এবং রুডিগার এবং জাকারিয়া লেফট অ্যান্ড রাইট, স্প্যানিশ, ইংলিশ এবং ওদের অ্যাকেনজি
সে ম্যান সিটিতে খেলে দীর্ঘদিন, এবং ম্যান সিটি ডিফেন্ডিং হলো ইংলিশ লিগের সবচেয়ে টাফেস্ট এবং সবচেয়ে বেটার ফুটবল খেলে সেই চিন্তা করলে। তো সেই ওখানে যে তাদের যে ডিফেন্ডার আছে ইংলিশে, সে কিন্তু আমরা জুহি আর্সেনালে, এবার কিন্তু ইংলিশ লিগে তারা ম্যান সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে ডিফেন্ডার, এবং তাদের আরেকজন সতীর্থ ছিল, সে হলো গাব্রিয়েল হলো ব্রাজিলের ডিফেন্ডার, সে হতো আর্সেনালে খেলে। সেই ব্রাজিলিয়ান যে গাব্রিয়েল, তারকে কিন্তু বিট করেই আজকে আর্লিং হাল্যান্ড গোল করেছে। আর্লিং হাল্যান্ডকে যদি ওইখানে চিন্তা করা হয় যে ওদের ডিফেন্ডার থেকে আমরা যদি আসি এখানে সুইজের কাছে, সুইজের কিন্তু এই প্রোডাক্টিভ ডিফেন্ডিংটা, ওরা কিন্তু লো ব্লক খেলে না, এটা হলো মিডল ব্লক বলা হয়। মিডল ব্লকটা হলো সাডেনলি নিজেদের ডিফেন্ডিং অনেক চেঞ্জ করে এবং কমপ্লিটলি জায়গা কম দেয়। তো আর্জেন্টিনা যেই ফুটবলটা খেলেছে আমরা যদি চিন্তা করি সেন্ট্রালাইজ ফুটবল হলে কিন্তু ইংলিশদের জন্য অনেক বেশি ইজিয়েস্ট, তারা ব্লক করে ভিতরে, উইং প্লেয়ার কম, এবং ইংলিশ ফুটবল খেলে উইঙ্গার, বেসিক্যালি উইঙ্গার যারা উইং থেকে খেলে এবং ক্রস আছে। আপনি যেমন আমরা বলেছি রাশফোর্ড, এখানে আবার সাকা, এখন খেলছে গ্রডেন। এই গ্রডেনের ক্রস থেকেই কিন্তু বেলিংহাম এবং হ্যারি কেন দুজনই গোল করেছে। তো এই ক্রসিংগুলো ফুটবলের জন্য একটা টাফেস্ট ব্যাপার থাকে। যদি আমরা ইংলিশে না যাই, আমরা আবার এখানে আসছি সুইস কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেই উইং প্লে নাই। লাস্টে যদি উইং করতে হয়, সেই মেসি তার জায়গায় স্পেস তৈরি করে স্ট্রাইকার মার্টিনেজ এবং হলো আবার নাম খালি ভুলে আলভারেজ, মার্টিনেজ আলভারেজের যে এবং মেসি তিনজন, তাহলে 4-3-3 যখন হচ্ছে তখন একজন কিন্তু ওয়াইড স্পেসে কাজ করে, পিছন থেকে অ্যাঞ্জু ফার্নান্ডেজ এবং ম্যাকালিস্টার, এই দুজন যায়, চারজন হতে হবে। এইখানে অপশনগুলি তৈরি হয়েছে। আপনি যখন মেসি ক্রস করলো, পরে দেখেন আবার ভিতরে বল আসার পর ওটা ক্লিয়ার করতে গেছে, মেসি আবার বক্সে এসে সেকেন্ড চান্সে তার লেফট ফুটে এসে দুর্দান্ত ফ্রি কিক শট করে এটাকে বক্সে গোলে পরিণত করা। ওইটা কিন্তু আর্জেন্টিনার জন্য টার্নিং পয়েন্ট, যে 2-এ আসার পরেই কিন্তু মিশর ওই ম্যাচ থেকে তখন বেরিয়ে আসতে পারেনি, তখন তারা পাজেল হয় এবং ওরা গোল করতে যায়, এখানে কাউন্টার অ্যাটাকে গোল খায়। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হলো সুইজারল্যান্ডের সেটা কিন্তু কম, সেটা তাড়াহুড়া করে না, তারা কাউন্টার পেসই খেলে, কিন্তু তাদের দীর্ঘদেহী প্লেয়ার আছে এবং লং বল খেলতে পারে। তো এইখানে আসলে একটা চ্যালেঞ্জ ভালোই হবে। আমরা কি কিছুটা আজকে দেখতে পারি এরকম যে মেসি ভার্সেস গ্রেগর কোবেল? হ্যাঁ, গ্রেগর কোবেল তো মাস্ট হবেই। এখানে মেসির যে নিজস্ব শৈল্পিক নৈপুণ্য, এবং মেসি আসলে এক্সেপশনাল প্লেয়ার, এবং সুইস ওয়াল আসলে মেসি এন্ড তার শিষ্যরা আলভারেজ, মার্টিনেজ, ম্যাকালিস্টার, এবার দেয়ার সবাই দারুণ করছে, এবং কতটা স্ট্র্যাটেজি কাজে লাগে স্কালনির, সো সেটা একটা দেখার ব্যাপার আছে। নরওয়ে নিয়ে বলছিলেন, এবং নরওয়ের কিন্তু অ্যাটাকটা অনেকটাই রিলাই করছে, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার কথা আপনি বলছিলেন, সেখানে ওদেগার্ড, হল্যান্ড দুজনেই কিন্তু ইংলিশ ব্যাকলাইন তারা কিন্তু অ্যানালাইজ করে ডিসম্যান্টেল করার ক্লাব ফুটবলে অহরহ সেটাই করে থাকে। এই জায়গাটা কি আসলে ইংল্যান্ডের ডিফেন্ডাররা দে উইল বি অন আ এজ, অর নরওয়েজিয়ানরা জানবে যে এক্স্যাক্টলি কিভাবে অ্যাটাক করলে ইংলিশদেরকে ডিসম্যান্টেল করা যাবে, এক্সপ্লয়েট করা যাবে? এখানে মাস্ট বি ডু দেন এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এখানে যে প্ল্যানগুলি থাকবে সেখানে সাকসেস হওয়া ভেরি টাফ। ক্রস যে আসবে এবং ক্লিয়ারনেস এটা ভালো থাকবে। এখানে ইন্ডিভিজুয়ালি আমরা যেটা বলি, জুড বেলিংহাম যেরকম একক নৈপুণ্য দেখিয়েছে, হ্যারি কেন যেটা লাস্ট 2 বলে 2টো গোল করেছে বক্সের ভিতরে, এবং আর্লিং হাল্যান্ডকেও আপনি চিন্তা করেন, ব্রাজিলের এগেনস্টে সারাক্ষণই সে নিষ্প্রভ, কিছু ছিল না, 79 এবং 86 মিনিটে তার এই দুর্দান্ত 2টি গোল। এই স্পেস তৈরি করা, টিম যখন অনেক বেশি পাজেল হয়, এবং ব্রাজিলও বেশি অল আউট খেলতে গিয়ে তাদের ব্যাকলাইনকে অনেক উপরে নিয়ে যাওয়াতেই হাল্যান্ড চান্স পেয়েছে। এবং হাল্যান্ডের যে স্পিরিট, গতি এবং ওদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ, সেটা কিন্তু তাকে পিছনে স্পেস জায়গা দিলে সে অনেক দুর্দান্ত গতি এবং এটাকে স্পিড ওয়ার্ক করে সে এটাকে ইন্ডিভিজুয়ালি এটাকে গোলে পরিণত করতে পারে। তাকে সময় দিলে সে অনেক ভয়ঙ্কর, এবং সেটা যে কোনো ডিফেন্ডারই হোক এটা সে প্রমাণ করতে পারে, সেটা করেছে। ওয়েল, আমরা ইংল্যান্ডে যে জুড বেলিংহামের 2 মিনিটে 2 গোলের কথাটা বারবার বলছি, সেটা অবশ্যই আমরা খুব গ্লোরিফাই করছি অফকোর্স, তবে মেক্সিকোর এগেইনস্টে ইংল্যান্ডকে কিন্তু একটা সময় পর্যন্ত আমরা ডেড অ্যান্ড ব্যারিড মনে হচ্ছিল এগেইনস্ট মেক্সিকো, আনটিল বেলিংহাম 2 মিনিটে 2টো গোল অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডকে অন্যরকম একটা জায়গায় নিয়ে গেছে। এটা কি আসলে শিয়ার ডেস্টিনি? ইংলিশদের সেই জায়গাটা নিয়ে কি বলবেন, নাকি ইটস আ হ্যাবিট যে তারা প্রথমে একরকম খেলছে এবং পরে চেঞ্জ করছে? নরওয়েকেও কি এভাবে ক্যাচ আপ করতে পারে? না, এটা আসলে ডেস্টিনি না। আপনি যেটা জানতে থাকেন, ইংলিশ লিগের যে প্লেয়ারগুলি এবং যেভাবে খেলে আসছে, এটা লাস্ট ম্যাচটা বেশি চ্যালেঞ্জ ছিল, এবং তারা পুরো আমেরিকা থেকে কোয়ালিফাইড করে গ্রুপ পর্বে তারা ওখানে গিয়েছে, এবং মেক্সিকোর যে মাঠ সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে
24,000 ফিট উপরে, এবং আমরা যেটা বলি টিম স্পিডের উপরে যে ব্রেথিং, অক্সিজেনের যে ঘাটতি, এটা কিন্তু right. প্লেয়ারদের একটা অনেক বড় ব্যাপার হয়। আপনি যদি প্লেবল হন, আপনি যদি আগে থেকে না যান, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট না করেন, তাহলে অনেক সাফার করে। তো সেই জায়গা থেকে মেক্সিকো কিন্তু অনেক এগিয়ে ছিল, তাদের হোস্ট টিম, অপরাজিত টিমের স্পিড সব কিছু। কিন্তু আমরা যখন দেখলাম যে প্রথম 4-5 মিনিট বা 8 মিনিট পরেই ইংল্যান্ডের একটা ঝড় শুরু হলো, এবং 12-13 মিনিটে জুড বেলিংহাম দুর্দান্ত গোল করলো, তার 10 মিনিট পরে আবার একটা গোল করলো। সেখানে যে 2 গোল করে বের হয়ে গেছে, সেখানেই কিন্তু ডেঞ্জারাস ইংল্যান্ডের পজিশন অনেক উপরে চলে যায়। তাই সেই প্রেশারটা আসলে তারা ওইভাবে নিয়েছে, ম্যাচকে অনেক ডু অর ডাই এবং ফাইনালাইজ করেছে যে আমরা যা করতে হবে আমরা প্রথম হাফে করব ফার্স্ট। এবং মেক্সিকোরও ক্রেডিট দিতে হয়, তারাও কিন্তু ভালো অ্যাটাকে গেছে, ওই যে এক্সপেরিয়েন্স, উপরে না যাওয়া বা টপ ম্যাচ না খেলার জন্য। এবং এখানে গোলকিপার দুজনের অনেক পরীক্ষা ছিল, আজকে ইংল্যান্ডের গোলকিপার এবং নরওয়ের গোলকিপারের কিন্তু অনেক পরীক্ষা হবে। এখানে নাইল্যান্ড, ওখানে কিন্তু পিঙ্কফোর্ড। এবার যদি আবার একটু আর্জেন্টিনা এবং আবার সুইজারল্যান্ডে যাই, ম্যাচ নিয়ে বলি, জাকাস ডার্ক আর্ট এবং মেসির ক্যানভাস, এখানেও কিন্তু আমরা একটা দারুণ ফাইট দেখতে পারি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আসলে এইবারের ওয়ার্ল্ড কাপ আমরা যদি চিন্তা করি, সবসময় আমরা প্লে মেকার, তারপরে গোল গেটার বা উইঙ্গার, এইগুলোকে বেশি চিন্তা করি এবং বেশি ফেমাস হয়। এইবারের ওয়ার্ল্ড কাপে যদি আপনি গতানুগতিকভাবে বা পরিসংখ্যানে যান, বেশিরভাগই কিন্তু ছোট টিমের গোলকিপাররাই বেটার ফুটবল খেলছে এবং ম্যান অফ দ্য ম্যাচ করেছে। সেখানে একদম আমরা যদি যাই, কাবো ভার্দের যে গোলকিপার, হ্যাঁ, ভার্জিনিয়া, সে এত বেশি নাম করেছে এবং 3টা ম্যাচের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তারপরে আমরা কঙ্গোর গোলকিপার যদি চিন্তা করি, আমরা যদি মিশরের গোলকিপার চিন্তা করি, আমরা যদি এখন নরওয়ে গোলকিপার, এই যে গোলকিপারদের ডিফারেন্স, এবং আমরা লাস্ট এশিয়ার ইরানি গোলকিপার দেখেছে, নাম করে দুর্দান্ত পারফর্ম করেছে, এবং প্রতিটা ম্যাচেই কিন্তু ডিফারেন্সিয়াল অনেক ভালো ভালো সেভ হচ্ছে গোলকিপারদের। গোল খাওয়ার পরও তাদের যে পারফরমেন্স, সেটা কিন্তু এবার একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এই ডিফারেন্সগুলো আপনি স্পেনের গোলকিপার চিন্তা করেন, ফ্রান্সের গোলকিপার চিন্তা করেন, তাদেরও হিসাব করলে অনেক ভালো গোলকিপিং হচ্ছে। তো এখন মেসির সাথে যারাই খেলতে যায় এবং মেসিকে অন্যভাবে চিন্তা করে যে মেসির গোল বাঁচাবো, সেটা আমার সর্বোচ্চ রেকর্ডের খাতায় যাবে, যে আমি হাইস্ট লেভেলের। সেটা আজকে গ্রেগর কোবেলের জন্য একটা পরীক্ষা নিশ্চয়ই হবে। সুইস ওয়ালের কথা বলছিলাম, কিন্তু সুইজারল্যান্ডের কিন্তু এই তাদের এই হ্যাবিটটা আছে যে হার্ট ব্রেক করার হ্যাবিটটা, সবসময় তারা একটা ফর্মিডেবল ডিফেন্স গড়ে তোলে, সেভাবেই দেখায়। কিন্তু ওই যে আমরা শুরুতেই যেটা বলছিলাম যে প্রথমবারের মতো আসলে একটা দীর্ঘ সময় পর তাদের কোয়ার্টার ফাইনালে আসা, 72 বছর পরে, এবং যদি আজকে কোনোভাবে তারা সেমিফাইনালে যায়, দিস উইল বি দ্য ফার্স্ট টাইম এভার ইন দেয়ার হিস্ট্রি টু প্লে সেমিফাইনাল। মেসির ম্যাজিক হোক কিংবা ওভারঅল দলের স্ট্র্যাটেজি হোক, সবকিছু নিয়ে কাজের ব্যাপার তো আমরা বলছি। আমি যদি ওভারঅল একটু কোয়ার্টার ফাইনালের খেলার কথা বলি, যে 8টি দলকেই আমরা দেখেছি, আপনার কাছে কি মনে হয়েছে? ঠিক এমনটাই কি এক্সপেক্ট করেছিলেন তাদের প্লে আর ফেস অফ? প্রত্যেকটা ম্যাচে আসলে আমরা চিন্তা ভাবনা করেছি যে এই ম্যাচ এইভাবে আসবে, কিন্তু আমরা যতটুকু ইজিয়েস্ট মনে করছি, কিন্তু ম্যাচগুলো অনেক টিপিক্যাল এবং ভেরি কম্পিটিটিভ এবং ডেঞ্জার পজিশনে গিয়েছে, এবং শেষ মুহূর্তে যে 3টা টিমই তাদের শেষ 90 মিনিটের আগে শেষ করে এসেছে। এবং সুইজারল্যান্ডের ব্যাপার যদি দেখেন, তারা কিন্তু গ্রুয়েলিং একটা 120 মিনিটস খেলতে হয়েছে, 120 মিনিট খেলেছে, তারপর টাইব্রেকারে ভালো ট্রাই করে এবং গোল করে তারা এখানে এসেছে। সবচেয়ে বেশি সময় ওরাই খেলেছে, যেটা আমরা কোয়ার্টার ফাইনালে যদি আমরা ছেলে মোটামুটি তাও 90 মিনিটে যে এক্সট্রা টাইম, যেটা আমরা 92 মিনিট বা 94 মিনিট 97 মিনিটে যে গোলগুলি হয়েছে। কালকে যদি স্পেনকে চিন্তা করেন, 89 মিনিট সেই জায়গায় যে গোল পেয়ে, তাও হলো চেঞ্জিংয়ে, হ্যাঁ, সুপার সাব যদি বলি, মারিনো গোল করে নিয়ে আসছে। তো এই ম্যাচগুলি আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়েছে, এবং আমাদের যা চিন্তা ভাবনা তার চেয়ে অনেক বেশি শ্বাসরুদ্ধ এবং ভালো ফুটবল আমরা দেখতে পেয়েছি। এবং ইংলিশ ব্যাটেল আজকে যদি আমরা চিন্তা করি, ওখানে স্প্যানিশ, এবং যে ফুটবলগুলো হচ্ছে ইউরো ভার্সেস একমাত্র ল্যাটিন আমেরিকা আর্জেন্টিনা, এবং তারা একটা ডিফারেন্ট ফুটবল খেলে। আজকে যেটা আমরা দেখবো, বারবারই বলছে সুইস ব্যাটেল অফ ডিফেন্ডার, যদি সুইসকে বিট করতে হয়, তাহলে কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডকে অনেক বেশি সক্রিয়, এবং এখানে এক্সপ্লোরার মিডফিল্ডার কাজ করতে হবে। সবসময় মেসি একা ব্যাপারটা ভুলে গেলেও চলবে না, মেসি একা আর্জেন্টিনার ছন্দপতন ঘটানোর জন্য ওরা ওইটার জন্য রেডি আছে, মেসিকে ওইভাবে মার্ক করবে। এবং আগের দুটো ম্যাচেও মেসি অনেক বেশি এক্সপ্লোর ছিল, অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, অনেক বেশি ফাইট করেছে, সে একা ম্যাচ বের করে নিয়ে গেছে। আজকেও হচ্ছে তাকে অনেক পরীক্ষা দিতে হবে, এবং সব টিমেই যে অপোনেন্ট টিমে যদি এরকম প্লে মেকার কি প্লেয়ার থাকে, তাকে স্পেশালি কোচ আমরা আলাদা ডিউটি দিই, এবং অন্য একটা প্লেয়ার থাকে যেন অনেক টাফ ডার্টি ফুটবল খেলে, তাকে ব্লক করবে, তাকে খেলতে দেবো না, বারবার ফাউল করব, এই জায়গাগুলি, এই ডিফারেন্সগুলো আসলে ফুটবলের একটা দেখা যাবে।
তবে আজকের ম্যাচে। যত আসলে ইটস কোয়ার্টার ফাইনাল, সবাই কিন্তু একটু প্রাণপণ ভাবেই খেলবে এবং যখনই আসলে শেষের দিকে খেলা গড়ায় সব তখন কিন্তু মেন্টালিটিটা অন্যরকম ভাবেই হয়। খেলায় কে হারবে কে জিতবে সেই প্রসঙ্গে তো আমরা কথা বলছি, আরো বলবো। তবে যদি একটু ইন্ডিভিজুয়ালি বলি মেসির কথা, টানা 8টি ম্যাচে স্কোর করার যে রেকর্ড, কি মনে হচ্ছে আজকেও মেসি গোল করতে পারবে? আজকেও মেসি গোল করতে পারবে যদি আমি বলি যে ম্যাচে অবস্থা আছে সেখান থেকে যদি ইন্ডিভিজুয়াল না এখন পর্যন্ত যে পারফর্ম করছে সেখানে আমি আবারও ধরে রাখছি মেসি গোল করবে। ওকে, হ্যাঁ, এবং মেসি গোল করবে। আজকে মেসি গোল করার পরে এইখান থেকে সেমিফাইনাল যাবে। মেসি গোল করবে নাকি হল্যান্ড করবে নাকি হ্যারি কেইন করবে, তিনজনই কিন্তু টপে আছে। হ্যাঁ, গোলের এবং দৌড়ে আছেন। 8 আটে মেসির, 7 7 হল্যান্ডের এবং 6 হ্যারি কেইনের। আর ওদিকে ফ্রান্সের অলরেডি এমবাপ্পে 8-এ যে এক খেলা এগিয়ে রয়েছে। এখানে সবারই এটা হলো 6 নম্বর খেলা, অলরেডি 5 করে আর 6 খেলে ফেলেছে। এখানে সুযোগ আছে এবং যে ম্যাচগুলি আছে আসলে তারা আমরা কিন্তু ফোকাসগুলি ওখানেই করছি এবং যারা গোল্ডেন বুটে এগিয়ে রয়েছে এবং গোল করার ক্ষমতা আছে তারাই কিন্তু ইন্ডিভিজুয়ালি গোল হচ্ছে বা করছে। এখানে হ্যারি কেইনও গোল করছে বা হাল্যান্ড গোল করছে বা মেসি গোল করছে, যেমন আমরা সাথে টিম ওয়ার্ক গোল করছে, অন্যরাও করছে। সো আমরা শেষের দিকে আছে, ছোট করে যদি এবার আপনার প্রেডিকশন গুলো জেনে নেই। এতক্ষণ তো অনেক অ্যানালাইসিস শুনলাম, বাট আপনার হার্ট কি বলছে আর ব্রেন কি বলছে? প্রথমে যদি নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের সাথে আসলে আজকে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। খুবই কম্পিটিটিভ ম্যাচ হবে, এখানে 2-1 হবে। 2-1 আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন। হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড? আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচ এক পেশে হবে না, কিন্তু কমপ্লিটলি হলেও এখানে আর্জেন্টিনাও 2-1-এ জিতবে। ওকে, সো বোথ আর 2-1 সেটাই বলছেন এবং মেসি গোল করবে সেটাও বলছেন। হ্যাঁ, মেসি গোল করবে, কিন্তু আমি ওখানে ইংল্যান্ডে হ্যারি কেইন গোল করবে কিনা আমি বলছি সন্দেহ আছে। একটু চাপ পেস, কিন্তু মেসি সুযোগ লাগছে, কখনো আবার সতীর্থ প্লেয়ার গোল করছে, সেই জায়গা থেকে একটা চাপ আছে। কিন্তু যে জন্য আসলে ইংল্যান্ডের খেলাকে বলছিলাম যে ইজ ইট শিয়ার লাক, সামটাইমস দেখে কিন্তু এমনটাই মনে হচ্ছে। এবং ইংলিশদেরও কিন্তু একটা ব্যাপার আছে, ফর্মিডেবল ওয়েতে আসলে তারা কোয়ালিফাই করে, খেলে কিন্তু একটা সময় পরে আবার তাকে নকআউটে হারিয়ে যায়। ইটস নট গোইং হোম ফর আ লং টাইম। ইয়েস। আচ্ছা, একটু যদি আমি জানি এটা এখনো দূরে আছে, এখনো সেমিফাইনাল কারা করবে সেটাও আছে, কিন্তু আপনি জাস্ট যদি আমি একটা থাকে না অনেক সময় আমরা গাট ফিলিং থেকে বলি, ফাইনাল এবার কোন দুটো দল খেলতে পারে আপনার মনে হয়? আমি এবার যে প্রেডিকশন বা চিন্তা ভাবনা করছি, ফ্রান্স স্পেন থেকে ফ্রান্সকে এগিয়ে রাখছি, আর ইংল্যান্ড জার্মান থেকে আমি ইংল্যান্ড আর্জেন্টিনা থেকে ইংল্যান্ড থেকে ইংল্যান্ডকে, এবং ফ্রান্স আর ইংল্যান্ড ফাইনাল হবে। ও ওয়াও, ওকে। অনেকে কিন্তু ভাবছেন যে কাতার ওয়ার্ল্ড কাপের মতো আবারও কি ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা হবে, হতেও পারে, ইউ নেভার নো। আবার ফ্রান্স হয়তো নাও যেতে পারে, স্পেন ভার্সেস ইউ নেভার নো, স্পেন ভার্সেস আর্জেন্টিনাও হতে পারে। বাট আপনি বলছেন ইংল্যান্ড। আমার যে পারফরম্যান্স টিমের এভারেজ দেখে আমার মনে হচ্ছে ওখান থেকে ফ্রান্স, এখান থেকে ইংল্যান্ডকে এবার নতুন ভাবে চিন্তা করতে। আই মিন এনিথিং কুড হ্যাপেন। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার করে প্রেডিকশন গুলো দিলেন আমাদেরকে এবং চমৎকার আলোচনা আমরা করলাম। এবারে আসলে খেলা দেখার পালা, রাত জেগে এবং সকাল জেগে খেলা দেখতে হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ and everyone. A giant killer, an English powerhouse, an unbreakable Swiss wall and Lionel Messi. Quarter final is here এবং আজকের রাতের পরে সকালের পরে আমরা জেনে যাব কোন দুটো দল সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। সো ওয়ার্ল্ড কাপ সিজন কিন্তু চলছে, they are playing football and we all can just enjoy it, so let's enjoy football.